আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক কাছে ক্ষেপে শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করবেন তো বটেই, উনি যখন বলেছে ভেবেচিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতের বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস তিনি তো ঢপ মেরে মেরে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতের ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনূস গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না। ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না। ওসবে না ঢোকাই ভালো, নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো। এগুলো আপনাদের মধ্যে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয়ে আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবরের সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে। পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। তা পূর্ব পাকিস্তান, ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানই ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আর আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা একটু মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে
বুঝতেই পারছেন কাদের কথা বলছি। তারা সব দেই দেই করে নাচছে, যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তারপরে আর দ্বিতীয়বার 100 বছরের মধ্যে বলবে আমরা যুদ্ধ, আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন এখন খ্যাক 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 করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনারা 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। তা সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি সবাই বলে আমার এত বিঘে এত বিঘে এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেটগুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাদ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোল এরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচণ্ড মারপিট শুরু করে দেবে। তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর, দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো পরিবর্তিত হয়েছে। বিএনপির একসময় রাজনৈতিক সহযোগী জামাতের অবস্থান ছিল একই রকম। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধের কথা তুলছেন সরকারের প্রভাবশালীরা? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং সেটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের পর সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। তাহলে কি বিষয়টি সরকারের কাউন্টার অ্যাটাক? বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল ঠেকাতে সরকারকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী নামাতে হয়েছে। এমন পরিস্থিতিতে দলটি নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের শীর্ষ মহলের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। বিস্ময়কর হলেও সত্যি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞা নিয়ে প্রায় 20 মাস আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 জুলাই ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে জামাতের মতামতকে অনুসরণ করছে, নাকি ইউনূসের ঘোষণাকে বাস্তবায়িত করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে বিএনপি? তার চেয়েও বড় প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলেছেন, কোন আইনে আওয়ামী লীগের বিচার হবে তা স্পষ্ট নয়। এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে নিষিদ্ধ করা মুখের কথার কাজ নয়। বিস্তারিত জানতে চলুন যাও। 24 সালের 30 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। তারপর থেকে ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বহু নাটক হয়েছিল। ইউনূসের সমর্থকরা যমুনার সামনে গিয়ে শোডাউন করার পর গত বছর 12 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তার আগে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সন্ত্রাস বিরোধী আইনটিতে
নতুন 2টি ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে সে অধ্যাদেশটি সংসদে পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে।